হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের যে 6 নম্বর চ্যাপ্টারটি আছে তোমাদের, তার নাম হচ্ছে সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। বাংলায় বললে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ। এই অধ্যায় থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু আলোচনা করব, ঠিক আছে? আজকে পার্ট নম্বর 1। তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, তাহলে উত্তর হচ্ছে বৃহদায়তন সংবিধান। বিশ্বের মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে সব থেকে যে বড় অর্থাৎ বৃহত্তম যে সংবিধান সেটাই হচ্ছে ভারতের সংবিধান, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের মূল সংবিধানে মোট ধারা ছিল কয়টি? তাহলে উত্তর হচ্ছে 395টি। তাহলে ভারতের সংবিধান যখন আর কি কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি, সেদিন কিন্তু ভারতের সংবিধানে টোটাল 395টি ধারা ছিল অর্থাৎ আর্টিকেল ছিল, কিন্তু এখন কিন্তু আরও অনেক বেড়েছে সংখ্যাটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের মূল সংবিধানে মোট অংশ ছিল, তাহলে উত্তর হচ্ছে 22টি। এখানে মূল সংবিধানে বলতে যে সংবিধান যখন কার্যকর হয়, ঠিক আছে, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি সেদিন কতগুলি আর কি অংশ ছিল? তাহলে উত্তর হচ্ছে 22টি, ঠিক আছে? কিন্তু বর্তমানে কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 25টি, মনে রাখবে, ঠিক আছে? মূল সংবিধানে ছিল 22টি, বর্তমানে আছে 25টি। নেক্সট কোশ্চেন দেখো ভারতের মূল সংবিধানে মোট তপশিল ছিল, তাহলে উত্তর হচ্ছে 8টি, ঠিক আছে? মূল সংবিধান বলতে 1950 সালের 26শে জানুয়ারি যেদিন সংবিধান কার্যকর হয় ভারতের, সেদিন কিন্তু 8টি তফসিল ছিল, কিন্তু বর্তমানে কিন্তু 12টি তফসিল আছে, ঠিক আছে? যদি বলে বর্তমানে কতগুলি তফসিল আছে, তাহলে উত্তর হবে 12টি। আর যদি বলে মূল সংবিধানে কতগুলি ছিল, তাহলে উত্তর হবে 8টি, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো বর্তমানে ভারতের সংবিধানে ধারা আছে প্রায়, তাহলে উত্তর হচ্ছে 470টি। আমি একটু আগে যে কোশ্চেনটা আলোচনা করেছিলাম যে ভারতের মূল সংবিধানে মোট ধারা ছিল, তাহলে উত্তর বলেছিলাম 395টি। অর্থাৎ মূল সংবিধান বলতে যেদিন সংবিধান কার্যকর হয় সেদিন কতগুলি ছিল। আর বর্তমানে এই কোশ্চেনটা হচ্ছে যে বর্তমানে ভারতের সংবিধানে ধারা আছে কয়টি? তার উত্তর হচ্ছে প্রায় 470টি, ঠিক আছে? আস্তে আস্তে সংবিধানের মধ্যে কিন্তু ধারাগুলো অ্যাড হতে থাকে, অর্থাৎ যোগ হতে থাকে, ঠিক আছে? নতুন নতুন ধারা। তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে ভারতের সংবিধানে মোট অংশ আছে কয়টি? তাহলে একটু আগে একটা কোশ্চেন আলোচনা করেছিলাম যে ভারতের মূল সংবিধানে মোট অংশ ছিল কয়টি? বলেছিলাম 22টি, ঠিক আছে? কিন্তু বর্তমানে ভারতের সংবিধানে মোট অংশ 25টি আছে। নেক্সট কোশ্চেন দেখো যে বর্তমানে ভারতের সংবিধানে মোট তফসিল আছে, তাহলে উত্তর হচ্ছে 12টি, ঠিক আছে? মূল সংবিধান বললে 8টি হয়ে যাবে, আর বর্তমানে কতগুলি তফসিল আছে? তাহলে উত্তর হয়ে যাবে 12টি, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো যে গণপরিষদের প্রতীক হিসেবে হাতিকে গ্রহণ করা হয়েছে এবং এই প্রতীকের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ভারতের সংবিধান হয়েছে বিশাল আকার। মন্তব্যটি করেছেন কে? তাহলে উত্তর হচ্ছে কামাত। কামাত বলেছেন যে গণপরিষদের প্রতীক হিসেবে হাতিকে গ্রহণ করা হয়েছে, ঠিক আছে? তাহলে যদি কোশ্চেন এসে যায় যে গণপরিষদের প্রতীক কি ছিল, তাহলে মনে রাখবে যে হাতি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের সংবিধান হলো, তাহলে উত্তর হচ্ছে লিখিত। ভারতের সংবিধান কিন্তু লেখা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের সংবিধান হলো, তাহলে উত্তর হচ্ছে অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। অর্থাৎ ভারতের সংবিধানে এমন কতগুলি ধারা আছে যেগুলিকে খুব সহজেই পরিবর্তন করা যায়, অর্থাৎ সুপরিবর্তনীয়। এবং ভারতের সংবিধানে এমনও কতগুলি ধারা আছে যেগুলিকে আর কি সংশোধন করা অর্থাৎ পরিবর্তন করা খুব কঠিন, খুব জটিল একটা কাজ, একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, তার জন্য এটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। তাহলে ভারতের সংবিধান কিছুটা অংশ সুপরিবর্তনীয় এবং কিছুটা অংশ দুষ্পরিবর্তনীয়, তাহলে এর জন্যই উত্তর হচ্ছে অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। নেক্সট কোশ্চেন দেখো যে নিম্নলিখিত কোন বিষয়ে সংবিধান দুষ্পরিবর্তনীয়? অর্থাৎ কোন বিষয়ে সংবিধান আর কি সংশোধন করা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়? তাহলে উত্তর হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা বন্টন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো যে সংবিধান সংশোধনের পদ্ধতি উল্লেখ আছে, তাহলে উত্তর হচ্ছে 368 নং ধারায়। ভারতের সংবিধান যে সংশোধন করা যায় তাহলে সেটা ভারতের সংবিধানের কোন আর্টিকেলে দেওয়া আছে? তাহলে মনে রাখবে 368 নং ধারায়, অর্থাৎ আর্টিকেল নং 368। নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তাহলে উত্তর হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা, ঠিক আছে? ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা কিন্তু প্রবর্তিত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো যে সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুসারে ভারতের প্রশাসনিক প্রধান হলেন, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। আমাদের ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলিত আছে, তার জন্য ভারতের যে প্রশাসনিক প্রধান তিনি হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো যে সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুসারে ভারতের নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক হলেন, তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন দেখো যে সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুসারে ভারতে
প্রকৃতপক্ষে শাসন কার্য পরিচালনা করেন, তাহলে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রী পরিষদ। অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রী পরিষদ আছে তারাই কিন্তু আমাদের দেশকে পরিচালনা করেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুসারে ভারতের অঙ্গরাজ্যগুলির প্রশাসনিক প্রধান হলেন, তাহলে উত্তর হচ্ছে রাজ্যপাল। যেমন ভারতের প্রশাসনিক প্রধান হলেন রাষ্ট্রপতি, ঠিক তেমন একটা রাজ্যের যে প্রশাসনিক প্রধান তিনি হচ্ছেন রাজ্যপাল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুসারে ভারতের অঙ্গরাজ্যগুলির নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক হলেন, তাহলে উত্তর হচ্ছে রাজ্যপাল। যেমন রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বস্ব শাসক ভারতে কেন্দ্রীয় স্তরে, ঠিক তেমন রাজ্য স্তরে রাজ্যপাল হচ্ছে নাম সর্বস্ব শাসক। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, যে সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুসারে ভারতের অঙ্গরাজ্যগুলিকে প্রকৃতপক্ষে শাসন কার্য পরিচালনা করেন, তাহলে উত্তর হচ্ছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রী পরিষদ। রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ থাকে তারাই কিন্তু প্রকৃত ক্ষমতার অর্থাৎ প্রকৃতপক্ষে শাসন কার্য পরিচালনা করে, অর্থাৎ তাদের কাছেই কিন্তু প্রকৃত ক্ষমতা থাকে রাজ্যের শাসন কার্য পরিচালনা করার জন্য। নেক্সট কোশ্চেন দেখো, যে সংসদীয় শাসন ব্যবস্থায় সার্বভৌম হলো, তাহলে উত্তর হচ্ছে পার্লামেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, যে যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী ভারতে আছে, তাহলে উত্তর হচ্ছে দ্বৈত সরকার। ঠিক আছে, দ্বৈত সরকার বলতে ভারতে কেন্দ্র সরকার থাকে এবং 28টি রাজ্য আছে এবং সেখানে রাজ্য সরকারও দেখা যায়, এর জন্য যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী ভারতে আছে দ্বৈত সরকার। নেক্সট কোশ্চেন দেখো, যে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি ভারতের যুক্তরাষ্ট্রে নেই, তাহলে উত্তর হচ্ছে দ্বি-নাগরিকত্ব। দ্বি-নাগরিকত্ব কিন্তু ভারতে নেই, এটা আছে আমেরিকাতে, ভারতে আছে একক নাগরিকত্ব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে বর্তমানে কেন্দ্রীয় তালিকাভুক্ত মোট বিষয়ের সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 100টি। কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে মোট 100টি বিষয় আছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতে বর্তমানে রাজ্য তালিকাভুক্ত মোট বিষয়ের সংখ্যা হলো, উত্তর হচ্ছে 61টি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে বর্তমানে যুগ্ম তালিকাভুক্ত মোট বিষয়ের সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 52টি। ঠিক আছে, তাহলে এখানে কেন্দ্র তালিকায় 100টি, রাজ্য তালিকায় 61টি এবং যুগ্ম তালিকায় 52টি। এটার মানে হচ্ছে যে কেন্দ্র তালিকাতে যে 100টি বিষয় আছে সেই 100টি বিষয়ে কেন্দ্রীয় যে আইনসভা সেই কেন্দ্রীয় আইনসভা আর কি আইন প্রণয়ন করতে পারবে, আর রাজ্য তালিকাভুক্ত বিষয়ে যে 61টি বিষয় আছে সেই 61টি বিষয়ে রাজ্য আইনসভা আইন প্রণয়ন করতে পারবে, এবং 52টি বিষয় যেটা যুগ্ম তালিকাভুক্ত রয়েছে এখানে কেন্দ্র এবং রাজ্য দুই মিলেই কিন্তু আইন প্রণয়ন করতে পারে। ঠিক আছে, এর জন্য এটা যুগ্ম তালিকা। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতে অবশিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে কেন্দ্রীয় আইনসভাকে। যে এই যে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, এখানে যে বিষয়গুলি আছে কেন্দ্র তালিকাতে 100টি বিষয়, রাজ্য তালিকাতে 61টি বিষয় এবং যুগ্ম তালিকাতে 52টি বিষয়, এই সমস্ত বিষয় বাদে যেই সমস্ত অবশিষ্ট আর কি বিষয় আছে অর্থাৎ সেই বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা কিন্তু কেন্দ্রীয় আইনসভাকে প্রদান করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ পার্লামেন্টকে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বলে অভিহিত করেছেন, তাহলে উত্তর হচ্ছে কে.সি. হোয়ার। কে.সি. হোয়ার বলেছেন ভারতের সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয়। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে তৃতীয় অধ্যায়ে। ভারতের সংবিধানে টোটাল বর্তমানে 25টি অধ্যায় আছে, অর্থাৎ 25টি অংশ। প্রথমে যে কোশ্চেনগুলি করালাম সেখানে বলেছিলাম যে ভারতের সংবিধানে বর্তমানে কতগুলি অংশ আছে, 25টি। তাহলে সেই যে 25টি অংশ অর্থাৎ 25টি অধ্যায়, তার মধ্যে তৃতীয় অধ্যায়ে অর্থাৎ তৃতীয় অংশে কিন্তু মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে, আর সেটা কত থেকে কত নম্বর আর্টিকেলে মনে রাখবে, 12 থেকে 35 নং আর্টিকেলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে এখানেই দেখো এই উত্তরটা আছে যে ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে 12 থেকে 35 নং ধারায়। ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ে 12 থেকে 35 নং ধারায় কিন্তু মৌলিক অধিকারগুলি অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসগুলি লিপিবদ্ধ করা হয়েছে। নেক্সট এবং আজকের শেষ কোশ্চেন দেখো, যে বর্তমানে ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারের সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 6টি। টোটাল ভারতের সংবিধানে কিন্তু এই যে 6টি মৌলিক অধিকারের কথা আছে, সেই 6টি কি কি? একটা হচ্ছে সাম্যের অধিকার, একটা হচ্ছে স্বাধীনতার অধিকার, একটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, একটা ধর্মীয় স্বাধীনতার অধিকার, একটা সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, আর একটা হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, এই 6টি কিন্তু মৌলিক অধিকার ভারতের সংবিধানে দেওয়া আছে। তাহলে আজকের জন্য এতটুকুই। এই যে তোমাদের ষষ্ঠ অধ্যায় আছে 6 নম্বর অধ্যায়টি, এই অধ্যায় থেকে টোটাল 3টি পার্টে কিন্তু আমি এমসিকিউ সাজেশন নিয়ে আসবো। আজকে পার্ট 1 দিয়ে দিলাম, তারপরে আরও নেক্সট 2টি ভিডিও আসবে, সেটাতে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করবো। ঠিক আছে, তার মাধ্যমে তোমাদের এই পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে।
ততক্ষণের জন্য বাই।